অভিষেক রত্নাদি 144 বছর পরে একটা কি বলা যেতে পারে আমাদের জীবনের সৌভাগ্য যে আমরা এটা দেখে যেতে পারছি যে মহাকুম্ভ পূর্ণকুম্ভ 144 বছর পরে হচ্ছে। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমাদের কাছে এটা একটা আলাদা প্রাপ্তি, এটা পরম প্রাপ্তি যে আমাদের জীবদ্দশায় আমরা মহাকুম্ভ দেখে যেতে পারছি। তো তুমি এবং রত্নাদি দুজনে সদ্য এই কুম্ভ মেলা থেকে স্নান করে বা কুম্ভ মেলা দর্শন করে ফিরে এলে, তোমাদের অভিজ্ঞতা কি আমি জানতে চাইছি। এক এক করেই জিজ্ঞাসা করব। প্রথমে অভিষেক তুমি বলো, রত্নাদি আর একটু এদিকে সরে এসো। হ্যাঁ, তুমি যেটা বললে 144 বছর পরে এইটা একটা খুবই প্রচারিত হচ্ছে, কিন্তু কুম্ভকে আমরা কুম্ভ দুটো আছে, পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভ। পূর্ণকুম্ভ হয় 12 বছর পরে, কারণ হিন্দুরা 12 বছরকে এক যুগ ভাবে, আর অর্ধকুম্ভ হয় 6 বছর পরে। সেটা শুধু এলাহাবাদে নয়, সেটা হরিদ্বারেও হয়, নাসিকেও হয়, অমরাবতীতে হয়। তো কুম্ভ মেলার গল্প মানে পারিবারিক স্তরে ছোটবেলা থেকে শুনেছি যে একটা 54 সালে আমার দাদু ঠাকুমা কুম্ভতে গিয়েছিলেন, সেটা স্বাধীনতার পরে প্রথম কুম্ভ। সেই ছবি টবিও দেখা, এবং তারপরে যেটা সেটা হচ্ছে 72 বছর আগে যেটা হয়েছিল, হ্যাঁ 70-71 বছর আগে। এবার আরেকটা হচ্ছে বাংলা সাহিত্যে কুম্ভ নিয়ে যা লেখা আছে, আমি জানি না ভারতীয় অন্য কোনো সাহিত্যে এত আছে কিনা, মানে একদম রানীচন্দ্রের পূর্ণ কুম্ভ, নবনীতা দেবসেনের হের পূর্ণতম চরণের কাছে, সমরেশ বসু বিখ্যাত অমৃত কুম্ভের সন্ধানে যেটা সিনেমা হয়েছে, উমাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরো অনেকে। তো তাকে যে কুম্ভ মেলার প্রতি একটা খুব বড় আকর্ষণ, সাধুদের এত বড় একটা সম্মেলন, এবং সব থেকে হচ্ছে হিন্দু ধর্মের যে একটা বৈচিত্র্য, যে হিন্দু ধর্ম তো এতটা ডাইভার্সিফাইড, এতগুলো উপাসক ধর্মীয় গোষ্ঠী, তারা একটা জায়গায় এসে সাধন ভজন করে, তারা গঙ্গায় স্নান করে। তো এটা নিয়ে একটা আকর্ষণ আমার শুধু তো হিন্দু নয়, অন্য ধর্মেরও মানুষ এই কুম্ভের আকর্ষণেতে সারা পৃথিবী থেকে ছুটে আসছে। মানে অন্য ধর্মের বলতে বৌদ্ধ এবং জৈন ধর্মটা তুমি যদি বলো আর কি। তো এবার আমি রত্নাদি আর আমি দুজনেই সঙ্গী হয়েছিলাম, কারণ আমরা দুজনেই খুব উৎসাহী ছিলাম, এবং এটা অনেক সময় প্ল্যান করে যাওয়া হয় না, কিন্তু আমরা দুজনে এটাকে মেটেরিয়ালাইজ করতে পেরেছি। এবার ব্যাপারটা হলো যে অভিজ্ঞতাটা না কি বলবো ঠিক বুঝতে পারছি না। মানে যেটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে একটা ওইরকম একটা মেলা, মানে যেখানে এত কোটি কোটি পুণ্যার্থী যায়, এবং এবার আমি ব্যক্তিগতভাবে সেটা কতটা মানি বিশ্বাস করি তার থেকেও বড় কথা হলো সমস্ত মানুষ কি মানে। এবার সেটা মানে মানে পুরো প্রশাসনিক অব্যবস্থাটা এমন পর্যায়ে ছিল যে আমার মনে হয়েছিল যে ন্যূনতম একটা পর্যটক বা একজন তীর্থযাত্রীর যে ন্যূনতম যেটুকু জায়গা, মানে যেগুলো যে একটা খাবার, পানীয় জল, যাতায়াতের সুবিধা, এইগুলো তো ন্যূনতম। আমি একজন কোথাও যদি যাই, হ্যাঁ, তো এবং যেহেতু সারা ভারতবর্ষ থেকে লোকে আসছে, ওটা শুধু উত্তরপ্রদেশ বা পড়শি রাজ্যের লোকজন নয়, সারা ভারতবর্ষ থেকে, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, কেরালা থেকে, সেটা খুব অসম্ভব মানে খারাপ ছিল। মানে আমি বলি যে আমরা 2 তারিখে যখন মানে বিভূতি এক্সপ্রেসে পৌঁছলাম, মানে এলাহাবাদ, আমি কিন্তু এখনো এলাহাবাদই বলবো, কারণ আমি মনে করি এলাহাবাদ একটা এত সমৃদ্ধ শহর যে এলাহাবাদে শুধুই প্রয়াগ বলে এলাহাবাদের পরিচিতিটা হতে পারে না। প্রয়াগ একটা অত্যন্ত মূল্যবান মানে বিষয়, মানে যেহেতু ওখানে সঙ্গমটাকে প্রয়াগ বলা হয়। আমরা স্টেশন থেকে নেমে আমাদের যে জায়গা, যেখানে মাতৃসদন আশ্রম, যেখানে থাকার ব্যবস্থা হয়েছিল, সেটা যে আমরা কিভাবে যাব আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না। এবং ওখান থেকে একটি টোটো ভাড়া করে আমরা বেরানা চক অব্দি যাই, এবং বেরানা চক হচ্ছে ওখানকার একটা খুব বিখ্যাত জায়গা, যেটা প্রায় একটা এসপ্ল্যানেডের মোড়ের মতো বলতে পারো। সেখান থেকে মানে 5.5-6 ঘন্টা শুধু দুটো পাকে ভরসা করে আমরা শেষমেশ সেক্টর 18-এ আমাদের ওই মাতৃসদন শিবিরে পৌঁছেছিলাম। 5.5-6 ঘন্টা, হ্যাঁ। এবং আমার মধ্য 40, রত্নাদির মধ্য 60, এবং একটা সারা রাতের জার্নি করে। এবং যেহেতু মানে এই প্রসঙ্গে আসবে যে উত্তর ভারতের এখন জার্নিগুলো এমন হয়ে গেছে যে এখন উত্তর ভারতে অত্যন্ত দামি টিকিট কিনেও যে তুমি খুব আরামে যে যেতে পারবে তা তো নয়। মানে আমরা মোটামুটি প্রথম হয়তো 10 ঘন্টা মতো কিছু অসুবিধা হয়নি, কিন্তু তারপরেই যে কটা স্টেশন, মানে বিহার এবং উত্তরপ্রদেশে যে স্টেশনগুলো এলো, প্রত্যেকটা জায়গা থেকে লোক খুব সাধারণ টিকিটে আমাদের কামরায় ঢুকে পড়ে একেবারে মানে ওটাকে পুরো জেনারেল বগি করে দিয়েছিল।
তোমরা কি কি ট্রেনে? আমরা AC 3 টায়ারে গিয়েছিলে। আচ্ছা, একটা প্রশ্ন আমি এখানে করি, এটা অনেকে এই কথাটা বলছে, আমি তোমাদের মুখ থেকেই জানতে চাই, সেটা হচ্ছে কি টিকিটের দাম কি নর্মাল সময়ে যা ছিল যা হতো তাই কি রয়েছে? আমাদের 1255 টাকা টিকিট। আমার মনে হয় সেটা সেই মানে টিকিটের ভাড়া যে নর্মালের থেকে খুব বেশি কিছু নয়। তবে এইটুকু বলে রাখি যে এখন যদি এলাহাবাদ থেকে কেউ দিল্লি যায় তাহলে তার 40,000 টাকা, সেটা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে একজনের কাছে শুনলাম। হ্যাঁ, ফ্লাইটের ভাড়া। এবং আরেকটা হচ্ছে যে কলকাতা থেকে নাকি একজনের কাছে, আরেকজন পর্যটকের কাছে শুনলাম 70,000 টাকা ফ্লাইটের ভাড়া। এছাড়া স্পেশাল ট্রেনের যে একটা ব্যবস্থা হয়েছে, যেটা বারাণসী এবং প্রয়াগরাজ মানে যেখানে ওদের কুম্ভটা হচ্ছে, সেটা স্লিপার ক্লাসে 19,000 টাকা এবং এসিতে 25,000 টাকা। যে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা আমি ডিসেম্বর মাসের প্রথম থেকে একদম মেট্রো রেলেই দেখেছিলাম। আমার তখন টিকিট কাটা হয়ে গিয়েছিল এবং আমার কাছে যে ছবিটাও আছে, যেটা আমি পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। তো এবার আমার কথা হলো যে আমরা স্টেশন থেকে একটা কোনো ম্যাপ নেই যে ম্যাপটাকে ফলো করে আমরা কোথাও যেতে পারবো। মানে তুমি বলছো যে 5.5-6 ঘন্টা হেঁটেছো, দ্যাট মিনস নট লেস দ্যান 20 কিলোমিটার। হ্যাঁ, এবং আমি এটা বলে নিই যে সেটা হচ্ছে যে ওখানে অসংখ্য পুলিশ, মানে উত্তরপ্রদেশের অসংখ্য পুলিশ, কোনো পুলিশের কাছে মানে যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি তার পরের রাস্তাটা ঠিক কী রাস্তা সেটাই সে জানে না। এবং তার একটা প্রধান কারণ হচ্ছে সে অ্যাকচুয়ালি এলাহাবাদের স্থানীয় লোকই নয়, তারা এসেছে অন্য রাজ্য থেকে, এই অন্য জেলা থেকে, এবং তারা নিজেই বলছে যে আমাদের আলাদা করে কোনো ট্রেনিং দেওয়া হয়নি, আমরা এবং অনেকেই কিন্তু শহরে নতুন। মানে আমরা একদম শেষ দিন যেদিন এলাহাবাদ মানে ফোর্ট দেখতে গেলাম, সরস্বতী কূপ দেখতে গেলাম, সেদিন একজন পুলিশকে দেখলাম যিনি তার মাকে হারিয়ে ফেলেছেন, তিনি লখনৌ থেকে এসেছেন এবং তিনি বলছেন, খুব ইয়াং একজন অফিসার, তিনি বলছেন আমাদের তো অন্তত কিছুদিন আগে হলেও একটা ট্রেনিং করা হবে যে পুরো শহরটাকে লোককে যে গাইড করা হবে। মানে আমরা যে 2 তারিখ থেকে 9 তারিখ অবধি ছিলাম, মানে একদম পুরো গোটা একটা সপ্তাহ 8 দিন, এবং আমরা যে শুধু সঙ্গম বা মানে কুম্ভ যে জায়গাটা সেখানে যে ছিলাম তা তো নয়, আমরা এলাহাবাদ শহরটাকেও ঘুরে দেখেছি। ওই শহরটাকে ঘুরতে গেলে যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়, তুমি মাঝে মাঝে কিছু র্যাপিডো বাইক পাবে, হ্যাঁ, যেটা অনেক সময় তোমাকে অ্যাপে বুক না করতে পারলেও তারা তোমার সঙ্গে একটা নেগোশিয়েট করে কোথাও নিয়ে যাবে, আর তা না হলে তোমার 2 পা। মানে মোরালেস প্রত্যেকদিন 8 থেকে 10 কিলোমিটার কিন্তু একটা মানে তোমাকে হাঁটতে হবে, এইটা ধারণা করেই কিন্তু তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে। এবং তীর্থ করতে যাচ্ছ, সেই তীর্থের যে কি বলা যেতে পারে মোক্ষ লাভের জন্য যে পরিশ্রমটা করতে হয়, সেই আমরা গান শুনেছি পথের ক্লান্তি ভুলে, খানিকটা সেই রকমই অভিজ্ঞতা। এবং আমি জাস্ট একটা বলে নিই, সেটা হচ্ছে ওই তুমি যে মোক্ষ লাভের কথা বলছো ওটা হয় একটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, যে আমরা জানি যে বিবেকানন্দ পদব্রজে ভারতবর্ষে তীর্থে ঘুরেছিলেন, কিন্তু ওটা যে একটা সরকার এতগুলো কোটি কোটি মানুষের জন্য ওই মোক্ষ লাভের ওইভাবে ব্যবস্থা করে রেখেছে, এবং কোটি কোটি টাকা খরচ হয়েছে। যতদূর জানি প্রায় 10,000 কোটি টাকা মতো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার খরচ করেছে সমস্ত ব্যবস্থাপনার জন্য। বিবেকানন্দের উদাহরণে তখন ট্রেনের এই রকম সুব্যবস্থা ছিল না, তাই তিনি গিয়েছিলেন। আর যখন এখন সমস্ত সুব্যবস্থা সমস্ত সাধনের আছে, তখনও কিন্তু চরম অব্যবস্থার আমরা দেখেছি। এবং একটা ব্যাপার বলছি যে এতটা ধরো 6.5 ঘন্টা যদি একটা মানুষকে হাঁটতে হয়, আমাদের কলকাতাতেও ধরো আজকে যদি আমাকে মোটামুটি একটা 6-7-8 কিলোমিটার কোনো কারণে হাঁটতে হয়, কিছু স্ট্রাইক হয়ে গেছে, আমি কিন্তু পথে পানীয় জল আমি বিভিন্ন মানে কি বলবো মানে ইকোনমিক ব্যবস্থার খাদ্য পাবো, মানে দামি রেস্টুরেন্টও পাবো, আবার ফাস্টফুডও পাবো, যে আমার যদি খিদে পায়, আমি যদি ক্লান্ত হয়ে পড়ি বা ওখানে পুরো জায়গাটায় আমি বোধহয় 2 কি 3টে জায়গায় দেখলাম শুধু পানীয় জল পাওয়া যাচ্ছে, এবং যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কোনো মিল নয়, কিছু ভাজাভুজি বিক্রি হচ্ছে, যেগুলো ওই সময় যখন তুমি ওরকম একটা ক্লান্তি নিয়ে তুমি যখন হাঁটছো, একটা আশঙ্কা নিয়ে হাঁটছো, কারণ তুমি বুঝতে পারছো অন্তত 3-3.5 ঘন্টা থেকে আমাদের মধ্যে একটা আশঙ্কা হয়েছিল, কারণ যে আশ্রমে যারা, শোনো আশ্রম তো সারা ভারতবর্ষ থেকে এসছে, সে আশ্রমের লোকেদের কোনো মানে তুমি যাদের যদি ফোনও করো, মানে মাতৃসদন আশ্রমের যে আত্মবোধানন্দজি, তাকে আমরা যখন ফোনও করছি, তার পক্ষে এতটা গাইড করা আমাদের সম্ভব হচ্ছে না, কারণ তিনিও স্থানীয় লোক নন। কিন্তু একটা জিনিস, এই মানে খাদ্য সংকুলানের ব্যাপারটা যে এই প্রশ্নটা তুললে,
এ তো সারা দেশ নয়, সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে যে বেশ কিছু পুঁজিপতি তারা সেখানে লঙ্গর খুলেছে এবং ঢালাও, মানে লাখ লাখ লোক নাকি সেখানে প্রতিদিন একটা পুঁজিপতি বলতে পারি সেটা হচ্ছে ইসকনের এবার পুরোটাই আদানি, কারণ ইসকনের পাশেই আদানির ওই ব্র্যান্ড নেমটা রয়েছে। এবং শ্রীল প্রভুপাদের, শ্রীল প্রভুপাদের যেটা মায়াপুরের ইসকন, আমেরিকার ইসকন। এবার ব্যাপার হলো তারা ইসকন বরাবরই খুব ভালো খাবার টাবার দেয় বলে তাদের একটা সুনাম রয়েছে, কিন্তু এবং পুরো যে কুম্ভ মেলার যে চত্বরটা এবং সেই চত্বরটাতে মানে একমাত্র ওদের যে ভান্ডারা রয়েছে, মানে বহু আশ্রম আছে যারা যাদের খাবার দাবার গুলো লোককে দেয়, হ্যাঁ, মানে সেটা খিচুড়ি হোক, সুজি হোক, বিভিন্ন রকম ওদের লুচি তরকারি হোক ইত্যাদি, পুরি ভাজি মানে পুরি সবজি বলে যেটা ওরা। কিন্তু এছাড়া তুমি আর মানে আমরা স্টেশন থেকে যখন কুম্ভ মেলা বা একটা ব্রিজ ধরো যে ব্রিজের আমাদের ছেড়ে দিয়েছিল, সেখানে আমি একটা, তখনও তো আমরা ভেতরেই যাইনি যে, এবং একটা না তোমার একটা, তুমি যে একটা জায়গায় যাচ্ছ তোমার মধ্যে একটা ভীষণ আশঙ্কা কাজ করছে, আমি কোথায় যাচ্ছি, এর পরের জায়গাটা কোথায় হবে, হ্যাঁ, মানে ওখানে সবসময় হচ্ছে ক্ষুধা, ক্লান্তি, এইগুলো না তোমার একটা মানে একটা খুব স্বাভাবিকভাবেই তোমার সঙ্গী। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে, যেটা আমি ইয়ে করবো, যে সেটা হচ্ছে আমরা দেখো, আমি আর রত্নাদি দুজনেই কিন্তু কুম্ভ পর্যটক, মানে আমরা তীর্থযাত্রী নই, আমরা কুম্ভ মেলা দেখতে গিয়েছিলাম। না, এটা নিয়ে তো অনেকে প্রশ্ন তুলছে, তুমি পর্যটক কি? এটা পর্যটন নয়, এটা তীর্থস্থান, এখানে তুমি তীর্থ করতেই যাবে। না, আমার স্বাধীন দেশ, হ্যাঁ, আমার স্বাধীন দেশ, কাজেই স্বাধীন দেশে প্রত্যেকেই সে কি করবে সেটা সে বেছে নিতে পারে, সেই অধিকার আছে। এর আগে যে লেখকদের কথা বললাম তারা কেউই তীর্থযাত্রী ছিলেন না, তারা পর্যটকই ছিলেন। এবার আমার একটা কথা হলো যে আমি তাও যেহেতু জল ভালোবাসি, চান করেছি। এবার কথাটা হলো সেই স্নানের জায়গাটাও এত কলুষিত, এত পলিউটেড, এবং জলটা এত নোংরা, মানে যেখানে, এবং প্রত্যেকটা মানে মিডিয়া, এমনকি হিন্দুর মতো পত্রিকাও দাবি করছে যে 40 কোটি লোক স্নান করেছে সেখানে। মানে আমার হঠাৎ, মানে তুমি স্নান করতে গিয়ে তোমার হঠাৎ মনে হবে যে যেখানে আমার, মানে আমি এখন যেখানে সাক্ষাৎকার করছি এখান থেকে একদম হাঁটা দূরত্বে গঙ্গা, যে মানে তার কলকাতার গঙ্গা তো এর থেকে অন্তত অনেক বেশি জল এবং অনেক বেশি পরিষ্কার জল থাকে আর কি। আচ্ছা রত্নাদি, কুম্ভ মেলায় গেলে তুমি স্নান করেছো? না, করনি। আমি তোমাকে এটা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করতে চাইছি। অভিষেকও অবশ্যই সেই আন্দোলনের সদস্য, কিন্তু নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে তুমি খুব গুরুতরভাবে জড়িত, ঘোরতরভাবে জড়িত। তো পতিত পাবনী গঙ্গা কি দেখে এলে? গঙ্গাকেই কে উদ্ধার করে এখন, এরকম অবস্থা। গঙ্গা কাকে উদ্ধার করবে এটা তো মানে গঙ্গাই জানে, বা গঙ্গা যদি ঈশ্বর হন তিনি জানেন, কিন্তু এখন গঙ্গাই বলছে আমাকে উদ্ধার করে, এরকম অবস্থা। হ্যাঁ, তো জল নেই। আমরা শুনলাম যে ওখানে পাশে কয়েকটা কারখানা বন্ধ রাখা হয়েছে, কারণ তাদের নিশ্চয়ই ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই বা কাজ করে না, সরাসরি নোংরা জল গঙ্গায় পড়ে, সেটা পড়লে ইন্টারন্যাশনাল মিডিয়ায় একটা শোরগোল হতো, সেই জন্য সেইটা বন্ধ রাখা হয়েছে। তবুও একটা খবরের কাগজেও পড়েছিলাম ওরা নাকি কোথা থেকে সব ট্রিটমেন্ট করছে, কিন্তু আমার সেরকম কিছু চোখে পড়েনি, কিন্তু বরং আমরা দেখেছি যে কিভাবে ওই মানে যে সমস্ত শিবিরগুলো হয়েছে সেই শিবির থেকে জল এসে এসে আস্তে আস্তে বয়ে বয়ে কিভাবে গঙ্গায় মিশছে। কারণ অভিষেক একটা পরিচ্ছন্ন জায়গায় তারপরে গিয়ে জল নিয়েছিল, এবং সেইটাও আমরা হাঁটতে হাঁটতে আবার আবিষ্কার করলাম যে ওই জায়গাটায় গঙ্গা সরাসরি যাওয়া যায়, এবং ওখানে গঙ্গার যেখানে বাঁক হচ্ছে সেই বাঁকগুলোতে আমরা দেখছি আমাদের সামনেই গঙ্গা ভাঙছে, মানে খসে পড়লো, আমাদের সামনেই চাঙড় খসে পড়লো। আর সেখানে অনেক মাইগ্রেটরি বার্ড এসছে। আমি পাখি দেখতেই ওখানে গিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল ওই দেখতে, কারণ ওই যে অদ্ভুত একটা মানে ভাবনা, ধর্মীয় ভাবনা, খালি ডুব দিলেই অনেক কিছু পেয়ে যাবে, এই ভাবনা থেকে আমি শতহস্ত দূরে। মানে আমি বুঝতেই পারছিলাম না ওই নোংরা জলটায় মানুষ কেন চান করছে, এবং একটা রিসার্চ ওয়ার্ক যদি হয় যে এই কোটি কোটি মানুষ যে চান করলো আগামী 5-6 মাসে তাদের শারীরিক দুর্গতি হয়েছে না শারীরিক উন্নতি হয়েছে, সেটাও একটা দেখার বিষয়। কিছু কিছু নিন্দুকের কাছ থেকে আমি শুনছি তারা ওই মহাকুম্ভের পুণ্য স্নান করে আসার পর থেকে নাকি তাদেরকে চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যেতে হয়েছে।
সেটা জানি না তাদের কোনো পূর্বজন্মের পাপের ফল কি না। আচ্ছা, তোমরা যখন গেলে, আমি দুজনের কাছেই প্রশ্নটা করছি, যে ভালো মনে করবে দাও, তোমরা যখন গেলে তার মধ্যে তো ওই কুম্ভ মেলায় বেশ কয়েকটা মিসহ্যাপ হয়ে গেছে। তো বাকি সাধারণ পুণ্যার্থী, তোমরা পর্যটক ছিলে, তোমাদের কথা আলাদা, কিন্তু ওখানে যে কোটি কোটি লোক এই যে গেছে, মানে তোমাদের মতো হাতে গোনা কয়েকজন পর্যটক হিসেবে গেছে, বাকি সব তো পুণ্যার্থী গেছে। তো পুণ্যার্থীদের মধ্যে তার কি এফেক্ট পড়লো? এবং আমি যতদূর জানি, বিশেষ করে রত্নাদির ওখানে কয়েকজন আত্মীয় থাকেন, তো সেখানেও তোমরা গিয়েছিলে, তাদের কি মানে রিয়াকশন পাচ্ছ? দেখো, পুণ্যার্থী মানে আমি এটা বলি আগে, পাপ করলেই পুণ্যের প্রশ্ন। আমি মনে করি না আমি এমন কিছু করেছি যে পুণ্যের জন্য এত আরতি থাকবে আমার। হ্যাঁ, তো সেই জন্যে স্বাভাবিক নিয়মে যেটা হয়। আর আমার মামার বাড়ি ওখানে, তো তারা তো বলছেনই, কারণ তাদের ওখানে ভাড়াটে থাকে যারা পিজিটি, ওখানে মেডিকেল কলেজে, মতিলাল নেহরু মেডিকেল কলেজ আমরা দেখেছি। তো সেখানে মানে যেটা 30টা কথা বলা হয়েছে, তার দ্বিগুণ তিনগুণের বেশি মারা গেছে। এবং সেটা ওরা ডাক্তার বলে হয়তো বলেছে, কিন্তু এটা ওখানকার সাধারণ মানুষও জানে যে অনেক বেশি, মানে যেটা সরকারিভাবে বলা হচ্ছে তার অনেক অনেক বেশি লোক মারা গেছে, সেটা সেখানকার সাধারণ মানুষও জানে। অভিষেক, এরকম আমরা দেখেছি যে রীতিমতো ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, বডিগুলোকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, কারণ ডেথ সার্টিফিকেট দেওয়া মানেই ওখানে এটা প্রমাণিত হয়ে যাবে যে এখানে এইরকম মিশাপেতে হয়েছে। ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। ক্ষতিপূরণের ব্যাপারটা আমার মনে হয় না যে একটা সরকার বা বিজেপির কাছে এটা খুব একটা মেজর ইস্যু। মানে যে দল, যে পার্টি বিধায়ক কেনা বেচার জন্য কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকা খরচ করে, এতগুলো লোককে ওরা ক্ষতিপূরণ দিয়েছে, এইটা একটা ব্যাপার, এইটা একটা প্রশ্ন। আসলে মারা গেলেও ক্ষতিপূরণ দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান লাইফ না এত গিভ অ্যান্ড টেকে চলে না। মানে আমরাও কিন্তু এখন একটা সিনিসিজমের এমন লেভেলে চলে এসেছি যে আমার জন্য কেউ মারা গেলেও আমি 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিলাম, বা আরো ক্ষমতা থাকলে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার মানে তার মৃত্যুর যে দায়টা, সে দায়টা চলে গেল। কথাটা হচ্ছে এখানে প্রথম দিন আমি জানতে 29শে জানুয়ারি এটা হয়েছিল। আসলে কুম্ভতে অনেকগুলো শাহী স্নান থাকে, আমরা একটাই শাহী স্নান পেয়েছিলাম 3 তারিখে, কিন্তু 29 তারিখ শাহী স্নানে এই মারাত্মক মৌনী অমাবস্যা, পঞ্চমী স্নানটা আমরা ওই সময় ছিলাম। প্রথমে শুনলাম 6 জন, তারপরে শুনলাম 30 জন। এবার ব্যাপারটা হচ্ছে কখনো কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু রাউন্ড ফিগারে হতে হয় না, খুব রেয়ারলি এটা হয়, কারণ ওটা তখনই তুমি বুঝবে যে ওটা একটা অ্যাভারেজ করে বা একটা আন্দাজে একটা জিনিসটাকে বলা হচ্ছে। আমরা ওখানে যারা পুণ্যার্থী এবং যারা হয়তো ওখানকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের রীতিমতো ভোটার পুণ্যার্থী, তাদের কাছে যা শুনছি যে মোটামুটি 2500-এর ওপর আর মানে মারা গেছেই, 2500-এর ওপর। হ্যাঁ, এবং অনেকে সেটা তার থেকেও আরো অনেক বেশি মাত্রায় বলছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন ওই গল্পের গরু গাছে ওঠার মতো, বা তুমি বলতে পারো যে এখন যে যেরকম একটা নাম্বার বলতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড ইয়েতে কিন্তু অনেকেই আমাদের বলছে মানে যে ওটা 2500-এর অনেক বেশি, এবং প্রচুর লাশ, খুব স্বাভাবিকভাবে যে ওখানে লাশের ঠিক মতো করে সে লাশ উদ্ধার হয়নি। আমরা বেশ কিছু ছবি দেখেছি, ওখানে তো মিডিয়াকেও সেন্সর করা হয়েছে, বেশ কিছু ছবি দেখেছি যে সেই বুলডোজারে করে তুলে নিয়ে যাচ্ছে, এবং ওই স্থানগুলো যে এক্স্যাক্টলি কোথায়, মানে পুরো কুম্ভমেলাটা এমন বেড়াজালের মধ্যে ঘেরা যে ওইটাকে একটা ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা করবার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একদম সঙ্গম স্থলটা গেছি, মানে যেটা সঙ্গম, যেখানে রত্নাদি যায়নি। আমি মানে পরের দিন ওই জায়গাটা গেছি, স্বাভাবিক রত্নাদির এই বয়সে অতটা হাঁটা সম্ভব হয়নি, আমি প্রায় 5-6-7 কিলোমিটার ওটা যেতে হয় আর কি। এবার আমার না একটা জিনিস যেটা কুম্ভতে লেগেছে, যেটা আমি তোমাকে বললাম যে হিন্দু ধর্মের বিভিন্ন সেক্টের সব উপাসকদের যে ওটা একটা জমায়েত হয়, এবং পুরো কুম্ভ মেলাটাতে আমি শুধু রাম নাম এবং রামায়ণ এবং সাধুরা ট্রাকে করে, ম্যাটাডোরে করে, গাড়িতে করে জয় শ্রীরাম, এবং মাঝে মাঝে একটু শিব স্থান পেয়েছেন, হরে হরে মহাদেব। এছাড়া কিন্তু কুম্ভতে আমি যে আমাদের পুরাণের যে বিভিন্ন যে সমস্ত পৌরাণিক চরিত্রগুলো, বা আমাদের যে পুরাণের যে একটা সাহিত্যের যে ধর্ম সাহিত্যেরও যে একটা সৌন্দর্য আছে, যে কথাগুলো আমরা জানি যে কাশীর ঘাটেও যে কথা হতো, তো আমি সেই পার্টিকুলার ছোঁয়াটা কোথাও পাইনি।
প্রত্যেকটা আশ্রম খুব ওয়েল ফান্ডেড, আমি এটা বলিনি, প্রত্যেকটা আশ্রম খুব ওয়েল ফান্ডেড। মানে কুম্ভের একটা খুব বড় ডকুমেন্টেশন আমি বলবো যে সমরেশ বসুর বই অমৃত কুম্ভের সন্ধানের অবলম্বনে যে সিনেমা, যেটা তুমি ইউটিউবে এখন ফ্রিতে, তুমি সেখানে শুভেন্দু চট্টোপাধ্যায় যেভাবে কুম্ভটাকে একটা দেখতে গিয়েছিলেন একটা মানে সমালোচকের দৃষ্টি থেকেই, একটা লেখকের দৃষ্টি থেকে, আমি কিন্তু একদম সেই কুম্ভ পাইনি। মানে নাগা সন্ন্যাসীদের হাতে গোনা পেয়েছি, নাগা সন্ন্যাসীদের আখড়ার কথা আমাকে কেউ বলতে পারেনি, যেখানে আমার ভীষণ যাবার আকর্ষণ ছিল। হ্যাঁ, একটা বলতে পারি, আমি আমার ক্যামেরা নিয়ে গেছিলাম, ওটা এখনো সেই অর্থে ফটোগ্রাফার্স প্যারাডাইস। কারণ মানুষ, আমার না মনে হলো এই যে এরকম একটা ভয়ঙ্কর বিপর্যয়, বহু মানুষ সেটা বুঝতে পেরেও এমন একটা ধর্মের আফিং খাইয়ে প্রত্যেকটা মানুষকে রেখে দেওয়া হয়েছে যে এত অসুবিধার পরেও মানে বলতে পারো কয়েক কোটির মধ্যে হাতে গোনা কেউ হয়তো এই অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশ্নটা করছে, তারা নিজেদের মধ্যে মারপিট করছে। হ্যাঁ, এবং মৃত্যু সংখ্যা নিয়েও হয়তো মানে মনে হচ্ছে যেন একদম সরকারি এজেন্ট ওখানে বসে বসে তোমার সঙ্গে ঝগড়া করছে, আপনি কি করে জানলেন এতজন। কিন্তু এবং সে নিজেও কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওরের একজন চরম ভুক্তভোগী, কারণ তাকে ওরকম মাইলের পর মাইল হাঁটতে হয়েছে, জল ছাড়া থাকতে হয়েছে, ট্রেনের রিজার্ভেশন সেও পায়নি। কিন্তু একটা ধর্মের আফিংয়ের মোড়কে যেন এই পুরো জায়গাটা রয়েছে, মানে যেটা অ্যাকচুয়ালি যে কুম্ভ বলতে আমরা জানি সেটা নয়। আমার সেখানে আমার একটা খুব বড় একটা মানে ধাক্কা আমি খেয়েছি। কিন্তু তুমি যে কথাটা বলছো এটা তো মানে আমরা যারা ধর্মবিশ্বাসী আমাদের কাছেও এটা অদ্ভুত লাগছে, কারণ কুম্ভের সঙ্গে মহাদেবের একটা বিশেষ যোগসূত্র রয়েছে, পৌরাণিকভাবেই এটা রয়েছে। কারণ সেই সমুদ্র মন্থনেতে সেখান থেকেই তো অমৃত কলসটা উঠেছিল, তার আগে অমৃতের সঙ্গে বিষ উঠেছিল, যেটা মহাদেব পান করে নেয়। নীলকণ্ঠ, হ্যাঁ, অমৃতের গল্প সম্পন্ন হয় না। সেই জায়গাতে মহাদেবেরই স্থান নেই। মহাদেব, আর বিশেষ করে মহাদেব যখন থাকবে তখন অন্নপূর্ণাও থাকবে। মহাদেব থাকবেন, অন্নপূর্ণা, আর ইনফ্যাক্ট মা গঙ্গা তো মহাদেবের জটা থেকেই উৎপত্তি, আমাদের পুরাণে লেখা আছে, বা উনি মা গঙ্গাকে জটাতে ধারণ করে রয়েছেন। তো সেই জায়গায় মানে আমার মনে হয় ওটা এতটা চমৎকার একটা স্থান, যেখানে মানে তুমি যদি অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষ উপাসক সম্প্রদায় পড়ো, মানে উনি হিন্দু ধর্মেরই যে বিভিন্ন উপাসক সম্প্রদায়, বৈষ্ণব, শাক্ত, শৈব এবং আরো বিভিন্ন, তাদের সম্পর্কে লিখেছেন, এবং ওটা কতদিন আগে, প্রায় 150 বছর আগে লেখা। তো ওই উপাসক সম্প্রদায়টাকে তুমি যদি কাছ থেকে দেখো, এটার বৈচিত্র্যটা আমার খুব কম চোখে পড়েছে। মানে দক্ষিণ ভারতীয়দের হয়তো তোমার পুজো করার ধরনটা একটু আলাদা, উত্তর ভারতীয়দের পুজো করার ধরনটা আলাদা, ওই ধরনটা আলাদা বাদে যে প্রত্যেকেই শুধুই রাম কথা বলছে, প্রত্যেকেই শুধু রামায়ণের কথা বলছে, প্রত্যেকেই জয় শ্রীরাম বলছে। মানে সেখানে এই যে মানে সেখানে ওই বৈচিত্র্যের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমার কাছে একটা খুব ভীষণ রকম, মানে আমার মনে হচ্ছিল আমি দ্বিতীয় দিনে এতটা হতাশাগ্রস্ত হয়েছিলাম যে তখন আমার মনে হচ্ছিল এক সপ্তাহের এই সিদ্ধান্ত নেওয়াটা একটু বোকামো হয়ে গেছে, এটা খুব বেশি হলে 2 দিন কি 3 দিনের বেশি এখানে থাকার কোনো প্রয়োজন হয় না। আর যেটা তুমি বলছো যে রত্নাদির আত্মীয়রা, যাদের আতিথেয়তা আমরা দুজনেই গ্রহণ করেছিলাম, তারা বৃদ্ধ, তারা এতটাই আতঙ্কিত যে এই সময় তারা বাইরে বেরোনোর কথা ভাবতেই পারেন না। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করে আমি রত্নাদির কাছে যাব, রত্নাদিরও অনেক কথা বলার আছে। তুমি কয়েকজন মহাত্মার সঙ্গে দেখা হয়েছে, তুমি বললে 1-2জন নাগা সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছে, মানে তোমার কি ওই আইআইটি বাবা বা ওই মডেল মাতা এরকম কারোর সঙ্গে, মানে যারা এবারের কুম্ভ মেলার বলা যেতে পারে পোস্টার বয় বা পোস্টার গার্ল, এরকম কাউকে আমরা যেখানটায় ছিলাম মাতৃসদন সেক্টর 18, তার থেকে একদম একটুখানি গেরোলি এরকম একজন কোন সিদ্ধি মাতার একজন, এবং সেই সিদ্ধি মাতার ছবিটা দেখে মনে হলো তিনি আমার থেকে সামান্য বড় হবেন, এবং আমার পরিষ্কার মনে হলো যে তার মুখটা পুরো পেইন্ট করা, এবং আমরা যারা ধরো মানে ভস্য দিয়ে নাকি না, মনে হলো মেকআপ, হ্যাঁ, এবং তার শিবিরটা না তোমার মনে হবে যে একটা পার্মানেন্ট, মানে তার যে শিবিরের যে মন্দির, এবং সেখানে রামায়ণ, রামানন্দ সাগরের রামায়ণটা বড় স্ক্রিনে চলছে। আমি তোমাকে এটা বলতে পারি যে পোস্টারগুলো লেগেছিল, সেই পোস্টারগুলো দিয়ে না একটা কোথাও যেন মানে একটা জায়গাতে আমার মনে হয়নি যে কোনো শিবিরে আমি খুব বেশিক্ষণ বসে কিছু কথা শুনবো। হ্যাঁ, যেখানে মানে অ্যাকচুয়ালি ধরো যে বাংলাতেই তুমি যদি বলো, যেখানে শ্রীরামকৃষ্ণ, বিজয় কৃষ্ণ গোস্বামী, ভোলানন্দগিরি, আনন্দ মহিমা, মানে এত মানে সেন্টদের একটা সমাবেশ, ওখানে গিয়ে আমি সেটাই তোমায় বারবার করে বলছি যে আমি খুব ধাক্কা খেয়েছি। মানে আমার সবটাই মনে হচ্ছে যে এত সাজানো, এত মেকি। তোমার মুখ থেকেই তো শুনলাম, তুমি তো বললে ইটস আ ফটোগ্রাফার্স প্যারাডাইস অ্যান্ড এভরিথিং বিকাম সিনেম্যাটিক।
না, ফটোগ্রাফার্স প্যারাডাইস আমি কিন্তু ওই অর্থে বলিনি। আমি বলেছি যে যারা সত্যি ছবি তুলতে চায় তারা ওখানে ঠিক পুণ্যার্থীদের যে বিভিন্ন আচার আচরণ ইত্যাদি সেই মানে কুম্ভ ফটোগ্রাফার প্যারাডাইস হয়তো 150 বছর আগেও ছিল, মানে ফটোগ্রাফি আসার আগেও। আমি ফটোগ্রাফার্স প্যারাডাইস ওভাবে বলিনি। আমি বলছি যে কুম্ভতে যে মানে যেসব মানে সাধক এবং সাধিকাদের যারা হয়তো অনেক নাস্তিক মানুষ বা অবিশ্বাসী মানুষও কিন্তু অনেক সময় সাধক বা সাধিকাদের ব্যক্তিত্বের জোরেই তাদের কাছে যায়। যেমন আমরা জানি শিবনাথ শাস্ত্রীর মতো ব্রাহ্ম মানুষও শ্রীরামকৃষ্ণ কাছে শিষ্য তো নেননি, কিন্তু অনুরাগী হয়ে পড়েছিলেন। আমি মানে ধরো এগুলো অনেক হাই লেভেলের ব্যাপার, কিন্তু আমার একটা শিবিরের কোনো বাবা বা মায়ের ছবি দেখে মনে হয়নি যে সেই শিবিরে গিয়ে আমি বেশিক্ষণ কাটাই। রত্নাদির কাছে যাচ্ছি এবং রত্নাদিকে দিয়ে শেষ করব। তোমার আলাদা করে কিছু বলার থাকলে তুমি বলো, কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, আমরা এই বাংলাতে প্রতি বছর গঙ্গাসাগর দেখি, প্রতি বছর দুর্গাপুজোর মতো একটা উৎসব দেখি। হ্যাঁ, আজকে দাবি করা হচ্ছে যে কুম্ভে নাকি 40 কোটি মানুষ গেছে। 40 কোটি মানুষ না হলেও আপামর বাঙালি, মানে 10 কোটি বাঙালি দুর্গাপুজোয় সারা রাজ্য জুড়ে, শুধু একটা ছোট জায়গা না, সারা রাজ্য জুড়ে, কলকাতাটা হয়তো কেন্দ্রবিন্দু হতে পারে, সারা রাজ্য জুড়ে মেতে থাকে। গঙ্গাসাগরেতেও নয় করে প্রতি বছর 10 লাখ 20 লাখের কাছাকাছি পুণ্যার্থী, পর্যটক যাই হোক না কেন উপস্থিত হন। যদি তুলনামূলক কোনো অ্যাঙ্গেল থাকে সেটাও তুমি বলতে পারো, আর তোমার যেটা বলতে তুমি চাও, তোমার বিশেষ অনুভূতি কি হলো বা তোমার ইনফারেন্সটা তুমি বলো। দেখো, গঙ্গাসাগর মেলায় আমি 3 বার গিয়েছি, কিন্তু সেটা বেশ অনেক, মানে 2001 এরকম। সে কি গো, সব তীর্থ একবার, গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার? কারণ আমি সার্ভিস দিতে গিয়েছি, তুমি 3 বার গঙ্গাসাগর চলে গেলে। রেড ক্রসের সঙ্গে যেহেতু গিয়েছি, আমাকে কোনো ঝঞ্ঝাট পোয়াতে হয়নি, সরাসরি ভেসেলে পার হয়ে গিয়েছি। তাই যে লাইন, যে দুর্ভোগ, সেগুলো আমি কোনোদিন পাইনি। কিন্তু গঙ্গাসাগরের মেলাটা যেটা মানে সবাইকে নিয়ে যায়, ঠিকঠাক পৌঁছয়, এবং যেখানে ওই কচুবেড়িয়ায় নামে সেখান থেকে বাস সার্ভিস থাকে, একদম 2-3 কিলোমিটার হাঁটতেই হয় সবাইকে, কিন্তু যেখান থেকে শিবিরগুলো শুরু হচ্ছে সেখান পর্যন্ত পৌঁছে দেয়। এখানেও আমি খবরে শুনেছিলাম মানে কুম্ভে নাকি বাস দেওয়া হয়েছে। তো আমি স্টেশনে নেমে প্রত্যাশা করেছিলাম যে একটা বাস কিছু পেয়ে যাব, যেখানে আমাকে কাছাকাছি, মানে যেখান থেকে মেলাটা শুরু হয়েছে সেখান পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল একটা টোটো, যেটা হার্ডলি 3 কিলোমিটার গিয়েছে, সেটা মানে গলা কাটা দাম নিল, নিয়ে 3 কিলোমিটারের জন্য কত টাকা? 100 টাকা দুজনে। হ্যাঁ, তো ও বললো বুক, আমরা বলিনি বুকড, কিন্তু ও আর নিল না এবং ওটাই করলো। তো তারপর ওখান থেকে নেমে সেই হাঁটা মানে পুলিশ জানে না। আমি বললাম যে কত দূর যেতে হবে? হ্যাঁ, এগিয়ে যান। যাচ্ছি, হেঁটে নেমে আমরা গঙ্গাটা পেলাম। তো গঙ্গাটাকে পার হয়ে আমরা যখন ঢুকলাম, তখন আমরা ভাবলাম যে মেলায় পৌঁছে গেছি। ওমা, তখনও পুলিশ বলে না, ওইখান দিয়ে যান, ওইখান দিয়ে পন্টুন ব্রিজ আছে, তারপর মেলা প্রাঙ্গণ। এইটা মেলা প্রাঙ্গণ নয়, মানে এটা যে মেলা প্রাঙ্গণ নয় সেটাও তুমি বুঝতে পারবে না, কোথাও ম্যাপ নেই। ম্যাপ দিয়ে আমরা সেক্টর 18 যাব। তো আমরা যে সুরদাস এবং মুক্তিমার, ওই নামগুলো ওরা শোনেনি, মানে ওরা জানেই না যে এইরকম কোনো নামের কোনো রাস্তা ওখানে। ওদের ম্যাপটা সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের। মানে ধরো দুর্গাপুজো বা ইভেন আমাদের এই কদিন আগে বই মেলা গেছে, সেখানেও অ্যাটলিস্ট প্রতিটা মোড়ে মোড়ে ম্যাপ রয়েছে। সেটা তো ম্যাপ আছে, আর এখানকার স্থানীয় থানার পুলিশই এইটা করছে, যারা প্রতিনিয়ত হয়তো এটার কুম্ভ মেলার সঙ্গে বই মেলার তুলনা করা বৃথা, কারণ সেখানে 40 কোটি আর এখানে হয়তো 20 লাখ। বাংলা এবং অব্যবস্থা একটা ছোট্ট প্রতিরূপ, মানে ছোট্ট প্রতিরূপটাকেই তো তুমি বড় করে দেখবে। যেমন একটা আমরা ধরো জ্যামিতি, আমরা জানি যে বৃত্তের চারপাশে সরল রেখা টানলে সেটার দৈর্ঘ্য সমান হয়। তো আমি যদি মেলাটাকে সেইভাবে করি বৃত্তের চারপাশে, তাহলে আমার ওইখান থেকে সব জায়গায় সমান দূরত্বে সমান হাঁটা হবে। সেক্টর 1-এ কিন্তু কম হাঁটা, কিন্তু সেটা আমরা অক্ষয়বট গিয়ে বুঝতে পারলাম যে অনেক কাছে। আর সেক্টর 18 বা ওপাশে যখন যাচ্ছে না, সেক্টর 18 বা ওপাশে যখন যাচ্ছে, সেটা অনেক বেশি হাঁটা, বলো, আর অনেক বেশি হাঁটা। তো এইটা অনেক, সেইটা আমার
প্রথম মানে স্ট্রাইক করলো। তারপর আমরা যে এত দূর গেলাম, এখন তো পি অ্যান্ড ইউজ টয়লেট হতেই পারে, আমার কোথাও পি অ্যান্ড ইউজ টয়লেট চোখে পড়েনি। আমরা মানে এত বড় মেলাটা অপ্রতুল, মেলাটা এখন মেলা ঢোকার আগে, হ্যাঁ, যে আমরা 2-2.5 কিলোমিটার হেঁটে এসেছি, এসে জল তেষ্টা পেয়েছে, কোথাও মানে জলের কল নেই। একটা পুলিশকে জিজ্ঞেস করলাম, বললো কিনতে হবে। আমি বললাম কেন কিনতে হবে, এরকম মেলা হচ্ছে, আমাকেও কিনে খেতে হচ্ছে। আমি বললাম কেন কিনে খেতে হচ্ছে, আপনি প্রশ্ন করছেন না কেন, এত বড় মেলা, এখানে জল নেই কেন? তারপর তো পন্টুন ব্রিজ পেরিয়ে যখন ঢুকে আমরা যে সেক্টর 18 যাব, সেক্টর 18টা তো ওইখানেই পড়বে না, হয়তো 17 আছে, এরকমও পন্টুন ব্রিজ নেই যে ওই ব্রিজটা পেরিয়েই এখানে লেখা আছে যে এই জায়গাতেই সেক্টর 18 আছে বা সেক্টর 17 আছে। কিছু দূর গিয়ে কেউ ডান দিকে দেখাচ্ছে, মানে আমরা একটু বেশ ঘুরেছি, মানে ঠিকঠাক জায়গা যেতে পারিনি বলেই আমাদের এতক্ষণ হাঁটতে হয়েছে, মানে এতটা হাঁটতে হয়েছে, কারণ ওখানে কোনো যানবাহন নেই, কাউকে চলতে দেবে না। হ্যাঁ, তো ওখানে ডান দিক বাঁ দিক করে শেষ পর্যন্ত আমরা, মানে আমাদের আশ্রমটা ছিল ওই 4 মাথার জাংশনে, সেইখানে আমরা পৌঁছে পেছন ফিরে তাকাতেই দেখলাম যে আত্মীয়স্বজন আশ্রম পৌঁছেছি। কিন্তু এটা যদি ঠিকঠাক থাকতো, এবং এটা আমি তুলনা করতেই চাইছি যে আমাদের গঙ্গাসাগর মেলায় অসংখ্য স্বেচ্ছাসেবক থাকে এবং তারা এই পুণ্যার্থীদের কি অসুবিধে হচ্ছে সেটা দেখে। কিন্তু এই যে ঘাটগুলো আছে যেখানে লোকে চান করছে, সেখানে একটা ছোট্ট করে কিন্তু ডিসপেন্সারি থাকা উচিত, মানে যারা প্রাইমারি রিলিফ দিতে পারবে, মানে এই সিপিআর দিতে পারবে, বা ছোটোখাটো সেইটা আমরা কোথায় পেলাম? ও স্টেশনে এসে দেখলাম। স্টেশন যখন নেমেছিলাম তখন কিন্তু দেখিনি, স্টেশন ফেরার পথে দেখলাম একটা ফার্স্ট এড সেন্টার। আমরা এরকম ভিডিও দেখেছি না, এবং একটা কথা বলি, ঘাটে এরকম ফার্স্ট এড সেন্টার এতগুলো কোটি কোটি মানুষকে এনেছে, এটা হলে এইরকম মৃত্যুই হতো না। আমি তো ভিডিও দেখেছি যেখানে আর কি সাধারণ মানুষই অন্য অসুস্থ যাত্রীকে সিপিআর দিচ্ছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেটা রত্নাজি খুব ভালো বিবরণ দিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় বিশাল বড় বড় করে লেখা বাপসি মার্ক, অর্থাৎ ফেরত যাবার। কিন্তু তুমি যে মার্কটায় দাঁড়িয়ে আছো, মানে যে আমরা যে সুরদাস মুক্তি মার্কের জাংশনে এলাম, সুরদাস মার্কটা একটা পোস্টের একদম পেছন দিকে এইটুকু করে লেখা, মানে মানে সেটা চোখে পড়ছে না, মানে খুব। এবং সব থেকে হচ্ছে যেটা রত্নাদি বলছে, তুমি পানীয় জল যে কিনে খাবে এই 5.5-6 ঘন্টায়, বলছি তো 2 কি 3টে জায়গা আমি দেখলাম যেখানে পানীয় জল মানে তুমি পাবে, এবং ফিল্টার আছে, মানে একরকম কোণে একটা পুলিশ নিচ্ছে, তখন আমি বুঝতে পারলাম এখানে আরো ফিল্টার আছে। হ্যাঁ, মানে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি অপ্রতুল, প্রশাসনরা চোখে পড়ার মতো নয়, কিন্তু মোদি আর যোগীর সেটার বড় বড় পোস্টার তোমার চোখে পড়বে অসংখ্য জায়গা। হ্যাঁ, যেটার কোনো কাজের নয়, মানে কাজ করবে না। তোমার চলতে গেলে তোমার বাথরুম চাই, তোমার জল চাই, তোমাকে একটু বসতে হবে, এত হাঁটছো তোমাকে বসতে হবে। আমরা বসেও ছিলাম, একটা অটো, মানে সে চলবে না বলে সে বিশ্রাম নিচ্ছিল, সেখানে একটা টোটোতে আমরা করুণ পরিস্থিতিতে চলে গেছিলাম, যে হাঁটতে হাঁটতে যে মনে সময় মনে হয় না যে এবার একটু জিরিয়ে নিই, মানে ধরো আজকে তোমাকে আমাকে যদি 6-7 কিলোমিটার হাঁটতে হয়, আমরা কোথাও একটা জিরিয়ে নেওয়ার ভাবো, তখন আলটিমেটলি আমরা দেখলাম একটা অটো খালি, সেখানে জিরিয়ে নিলাম। পুরো রাস্তাতে একটা কোনো বেঞ্চ নেই, একটা কিছু নেই। এবং সবচেয়ে বড় কথা যে প্রশাসক যারা পুলিশ, সেখানে অতগুলো পুলিশের মধ্যে কোনো পুলিশেরই এলাহাবাদ শহর সম্পর্কে কোনো ধারণা নেই যে তারা গাইড করবে। এবং তোমাকে আরেকটা বলি যে আমরা কুম্ভ ছাড়াও যেরকম শহরটা ঘুরে দেখেছি, খুসরুবাগ, আনন্দভবন, স্বরাজ ভবন, আমি ব্যক্তিগতভাবে এলাহাবাদ ইউনিভার্সিটিতে ওখানে যে আজাদ পার্ক, যেটাকে কোম্পানি গার্ডেন ছিল, ইত্যাদি, প্রত্যেকটা জায়গায় তুমি, মানে যেটা গঙ্গাসাগরের তুলনাটা এলো, আমি যাদবপুর থেকে কিন্তু গঙ্গাসাগর বুঝতে পারি না, আমি একমাত্র শিয়ালদা বা স্প্ল্যানেডে এলে যদি গঙ্গাসাগরের সময় আসে তখন বুঝতে পারি তীর্থযাত্রী আছে। তুমি পুরো শহরটাই দেখবে এক প্রান্ত থেকে লোক শুধু সঙ্গমের দিকে এগোচ্ছে, আর তার ঠিক বিপরীত দিক থেকে সঙ্গমের ঠিক মানে ফেরত আসছে, মানে পুরো শহরের ট্রান্সপোর্ট সিস্টেমটা কোল্যাপস। মানে আমি যখন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক একটি জরুরি মিটিং করতে গিয়ে একদম এয়ারপোর্টের কাছে আটকে যায় এবং তার প্লেন চলে যায়। একজন ওখানে একটি বক্তৃতা দিতে আসে, সেই 6 কিলোমিটার আসার জন্য 4.5 ঘন্টা আগে রওনা দিয়েও ঠিক মতো সময় পৌঁছতে পারিনি।
হ্যাঁ, এটা তো তাহলে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে মেলা শেষ হওয়ার পর শুধুমাত্র নর্মালসি রেস্টোরেশনের জন্য বেশ অনেকটা সময় চলে যাবে। ইনফ্যাক্ট তুমি যা বলছো, তোমরা যা বলছো, এবং সেটা তো মানে লোকের শুনে বা শুধুমাত্র ভিডিও দেখে না, তোমরা ওখানে গিয়ে থেকে চাক্ষুষ অভিজ্ঞতা থেকে, তো তাতে তো শহরের ইনফ্রাস্ট্রাকচার রীতিমতো ভেঙে পড়েছে বোঝা যাচ্ছে। এবং শহরের ইনফ্রাস্ট্রাকচার ভেঙেছে এই জন্যই, নদীরও অবস্থা বেশ খারাপ না, কারণ মাইকে একটাই অ্যানাউন্স করা হচ্ছে এখন এই মুহূর্তে, আমরা আসার 2-1 দিন আগের থেকে, যে জাস্ট যান, চান করুন, আর আবার পরের রাস্তা দিয়ে রিটার্ন ব্যাক করুন। আর যেখানে যাচ্ছে, যে সেক্টরে ঢুকছে, ওখানেই সম্ভব ওই নদীতেই চান করুন। মানে সম্ভব যেটা, যেখানে গঙ্গা যমুনা মিলিত হচ্ছে, হ্যাঁ, সেদিকে যেতে দিচ্ছে না পুণ্যার্থীদের যেতে। মানে সেই দিকেও তো যাচ্ছে, আমি তো দেখছি যে অনেকে রীতিমতো প্রচুর ক্যামেরা সহযোগে 40টা ক্যামেরা নিয়ে অনেকে গিয়ে রেনকোট পরে স্নান করতে যাচ্ছে না। মানে আমি একটা কথা বলি, সাধারণ মানুষের কোনো দাম নেই, সেটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ধর্মের এমন একটা বিফলতা আছে যে সেটা মানে সেইটা তাদের কথা বলতে দিচ্ছে না। এটাই আমার খুব ভয়ের জায়গা। আমি একদম যে জায়গাটা বলছি, যে সেলিব্রিটিরা বম্বে থেকে বা অন্যান্য জায়গা থেকে এসে ওখানে স্নান করছে, তারা খবরের কাগজে পরে হিন্দুস্তান টাইমস কি টাইমস অফ ইন্ডিয়া, তারা কত মোহিত প্রথম কুম্ভের একটা মাহাত্ম্য। তারপর সেটা তো আমারও ছিল, যার জন্য আমি গিয়েছিলাম, যে কুম্ভের, আমি তো এরকম বহু তীর্থ জায়গায় যাই না, কিন্তু একটি লোক, মানে সেটা হচ্ছে একটি সাধারণ লোক থেকে সেলিব্রিটি, কেউ একটিবারও কিন্তু বলছে না অব্যবস্থার কথা। আমি মনে করলাম সেলিব্রিটিদের একবারে প্লেন থেকে বা কপ্টার থেকে একদম নিয়ে চলে আসা হচ্ছে সম্মিলিত, কিন্তু যে সাধারণ লোক, মানে যেটা আমার ইন্টারভিউর যে জায়গাটা আমি বললাম, যে এমনভাবে ধর্মের দ্বারা তারা উন্মুখ হয়ে আছে, এবং সবাই না মনে করছে যে কুম্ভের এটাই একটা খুব স্বাভাবিক, মানে 50 কিলোমিটার হাঁটতে হবে, হ্যাঁ, এবং ওইরকম নোংরা জলে চান করতে হবে, ওইরকম জল ছাড়া রাস্তায় থাকতে হবে, খাদ্য ছাড়া থাকতে হবে, মানে এটাই কুম্ভ, এরকম একটা ধারণা ওদের মনের মধ্যে বসে আছে। এবং এখানে সরকার আর কি করতে পারে, এরকম একটা, যেটা আমার কাছে খুব শকিং লেগেছে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, দেখো, ধর্ম মানে সত্যের সঙ্গে থাকা, হ্যাঁ, ধর্ম মানে ভগবান আমাদের বিশ্বাসে প্রশ্বাসে বসবাস করে। মানে আমি যদি আমার বাঙালি রামকৃষ্ণকে তিনি অহরহ আমাদের সঙ্গে বাস করছেন, তাকে কোথাও পেতে হয় না, মন্দিরে ঘুরতে হয় না। তো সেই কথাটা যদি, মানে সেই কথাটাই সত্য, এবং সত্য কথাটা বলতে এত যে মানুষ ভয় পাচ্ছে, এটাই বিপদের কথা। কারণ আমরা ওই শেষের দিন যখন ফিরে আসছিলাম, তখন কিন্তু ওই পার, মানে আমরা বাড়ির কাছাকাছি এসেছি, একটা জায়গা পার হতে হবে, ফ্লাইওভারে নিচ্ছি, সেখানে মানুষও পার হচ্ছে আর গাড়িও পার হচ্ছে। সেই সময় আমার মানে দুর্গাপুজোর কথা মনে পড়ছিল, যে কিভাবে দড়ি ফেলে আমাদের আলাদা করা হয়, পুলিশ হাঁ করে আছে, পুলিশ মানে নিরুপায়, অসহায়, না কিংকর্তব্যে মানে বলা না, মানে ওই সময় মনে হচ্ছিল আমরাও মরতে পারি, এমন খেলা আসছে। যদি পড়ে যেতাম তাহলে কিন্তু বেঁচে ফিরতাম না, এইরকম অবস্থা কিন্তু হচ্ছে। এবং একই রাস্তা দিয়ে গাড়ি এবং মানুষ, গাড়ির জন্য আলাদা রাস্তা, না গাড়ি কাটাকে থামাবে, মানুষরা পার হয়ে গেলে আবার গাড়ি যাবে, যেমন সিগন্যাল হয়, সেটা তো হবে। কেন গাড়ি এগিয়ে এসছে, মানুষ পার হচ্ছে, তাহলে মানুষকে থামাক, যে গাড়ি চলে যাবে, একটা তো কিছু ব্যবস্থা হবে। এটা তো স্বাভাবিক, মানে প্রাইমারি রুল, সেই রুলগুলোই অ্যাপ্লাই হয়, হ্যাঁ। কিন্তু একটা বিশাল বিশাল ব্যাপার, মানে যারা ওইখান থেকে শতযোজন দূরে, তারা কিন্তু আমাদের কথা মানে একটু অবিশ্বাসই করবে, একবার গিয়ে দেখলে বুঝতে পারবে যে সত্যি কি হয়েছে। যাই হোক, রত্নাদি বললে তুমি যে ধর্ম মানে সত্যের সঙ্গে থাকা, কিন্তু বর্তমানে একটা এরকম ন্যারেটিভ তৈরি হচ্ছে যে ধর্ম মানে মোদিজির সঙ্গে থাকা, মানে বিজেপির সঙ্গে থাকা, এবং না থাকলেই দেশদ্রোহী হওয়া, এবং হ্যাঁ, দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীও হওয়া, সেটাও যেমন। আবার এই তুমি বললে যে স্ট্যাম্পেড হয়ে যাওয়া, সেই সৌভাগ্য, মানে তুমি হয়তো দুর্ভাগ্য মনে করছো, কিন্তু সেই সৌভাগ্য তোমার হয়নি, কারণ মোক্ষপ্রাপ্তি হয়নি। কারণ মহাত্মারা বলছেন যে মহাকুম্ভে গিয়ে যদি
মানে অমৃত কুম্ভে গিয়ে যদি অমৃত লোক প্রাপ্ত হও তাহলে তুমি স্বর্গ লাভ করবে, তো সেই সৌভাগ্য তোমার হয়। রাজীব, তোমাকে থামিয়ে বলছি, যারা সেই পুণ্যাত্মা পুণ্যবচন দিচ্ছেন তারা নিজেরা কেন সেই অমৃত ধামে যাত্রা করছেন না? তাহলে আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষ অনেক মানে শয়তান থেকে মুক্ত হয়। তারা তো আমাদেরকে সেই অমৃত ধামের রাস্তাটা দেখানোর জন্য তাদেরকে আরো দীর্ঘায়ু হতে হবে, দীর্ঘ জীবন লাভ করতে হবে, বা অনেকে তো পুনর্জন্মও লাভ করেন, মানে তারা সূক্ষ্ম দেহ ত্যাগ করে, মানে স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে সারা পৃথিবী ভ্রমণ করে আবার ফিরে আসেন, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার আমরা দেখেছি আমাদের এখান থেকে, খুব বেশি দূরে নয়, কলকাতার পাশেই সুচর আশ্রমে দেখেছি। তো যাই হোক, একটা বেশ অভিজ্ঞতা জীবনে, হয়তো এরকম হয়তো নয়, আমাদের প্রত্যেকেরই জীবনে একবার করেই এই ধরনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। আমরা অনেক, মানে তোমরা দুজনে অনেক হয়তো পর্দা ফাঁস করলে, অনেক সত্যি কথা তুলে ধরলে, অনেক ধর্মবিরোধী বা ধর্মদ্রোহী কথাবার্তা বলে আমরা কিন্তু সেটা মনে করছি না। আমরা যা বলেছি তা ধর্মকে রক্ষা করার জন্য বলেছি। তো আমাদের যে ধর্মের আফিনটা খাওয়ানো হচ্ছে, দেখা যাক সেই নেশাটা আমাদের কতদিন বুধ করে রাখে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। অমৃত কুম্ভের সন্ধানে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।